তাহমিনা চৌধুরী ভালো লাগলো মেয়েটার কথাবার্তা। তাই এবার নাস্তা এনে ঋতুকে দিল। সবাই বসে টুকিটাকি কথা বলে। অভিও ঋতুকে ঘর সাজানোর দায়িত্ব দিয়ে আবারও রান্নাঘরে ছুটল। ঋতু আদ্রি ও মিনের জন্য চকলেট ও টেডি নিয়ে এসেছিল, তা বাচ্চাদের হাতে তুলে দিলে দুই বাচ্চা খুশির শেষ নেই। দাদুর সাথে খেলছে আর একটু পরপর রান্নাঘরে এসে দেখছে মাকে। প্রভা আবারও তাহমিনার সামনে এসে বলে, খালামণির মেয়েটা কে? কে একটু আগে যে আসলো? হ্যাঁ, তখন তাহমিনা বলে দেয়, এই মেয়ে অভিকে ভালোবাসে আর আজকের অনুষ্ঠানে তাইবা ওকে দাওয়াত করেছে। খালামণি, তুমি তাইয়েবাকে একটু বেশি ছাড় দিয়ে দিয়েছো না? প্রভা, এটা কেমন কথা? হ্যাঁ, ওদের সংসার ওরা যেভাবে ইচ্ছে সেভাবে চালাক, তাতে আমার কি? আমি সারা জীবন একটা মেয়ের অভাব বোধ করেছি, তাইও বা এই কয়েকদিনে আমার ছেলের বউ না হয়ে মেয়ে হয়ে গিয়েছে। তাছাড়া আদ্রের আগের বউ তো ছিল, এই সংসারে কি করেছে জানোই তো। আর তাইও বা তোমার বড় ভাইয়ের বউ, তাকে নাম ধরে না ডেকে ভাবি বলে ডেকো। তুমি এখনো ছোট না যে শিখিয়ে দেব, লোকে শুনলে আমার আর আমার বোনের বদনাম হবে। বাকি কাজ দুই যা মিলে করে ফেললো। দুপুরে খাবারের সময় হলে সবাই টেবিলে এলো। তখন ঋতুর সাথে আদ্র ও হাসান সাহেবের সাথে পরিচয় করালো। ঋতুকে তাদের পছন্দ হলো, সবার সাথে ঋতুকে খেতে বসালো। হাসান সাহেব দুই বউকে নিয়ে খেতে চাইলে জানলো আজ মেয়ের জন্মদিন উপলক্ষে রোজা রেখেছে, তাই সে রাতে খাবে বলে জানালেন। সবাই খাচ্ছে আর তাইয়েবা বসে বাচ্চাদের খাওয়াচ্ছে। তাইয়েবা থেকে থেকে প্রভার দিক নজর রাখছে। প্রভা একটু পর পর আদ্রর দিকে তাকাচ্ছে, যেটা দেখে তাইয়েবার খুব রাগ লাগছে। সবার খাবার শেষ হলে তাইয়েবা একটু রেস্ট নিতে রুমে এলো। আরও কাজ আছে, তাই রোজা রেখে এত কাজ করতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তাই তিনি বাচ্চাদের ঘুম পড়ানোর দায়িত্ব নিয়ে নিলেন। তাই এবার রুমে আসলে আদ্রও আসে। তাই এবার শুয়ে পড়লে তাকে টেনে বুকের মাঝে আনে। আমি তোমার মাথাটা মেসেজ করে দিই, ঘন্টাখানে ঘুমাও। বলে কপালে চুমু দিয়ে দেয়। প্রভা দুজনের পিছু পিছু আসে। যেহেতু দিনের বেলা, তাই দরজায় লক না করে চাপিয়ে রেখেছে। একটু ওকে দিয়ে তাদের ভালোবাসার মুহূর্তগুলো দেখে মাথা গরম করে ঘরে গিয়ে ড্যাডকে কল করে। ড্যাড, তুমি কবে আসবে? আমি পাগল হয়ে যাব। ওই মেয়েকে আমি খুন করে আদ্রকে ছিনিয়ে নেব। এদের এত মাখো মাখো ভালোবাসা দেখতে ভালো লাগছে না। শত চেষ্টা করেও কারো মনে ঘৃণা তৈরি করতে পারছে না। এই যেন স্টার প্লাসের গুণী বউ, সবার খালি ভালো করে। মা আমার, আমি 3 দিন পরেই আসছি, তুমি একটু ধৈর্য ধরো। আমি কিভাবে ধৈর্য ধরে থাকবো ড্যাড? যখন দেখি আদ্র ওকে যত্ন করে খাইয়ে দেয়, ওকে সব কাজে সাহায্য করে, কোথায় কষ্ট পাচ্ছে সেখানে সে সেবা করছে। সব থেকে বেশি কষ্ট পাই যখন দেখি সকালবেলা ভেজা চুলে দেখি। উফ, তুমি আমাকে আমার আদ্র ফিরিয়ে দাও। আমি ইচ্ছুক আর অধিকার রাখি ওই মেয়ে না। বিকালে ঋতুকে নিয়ে কেক বানালো। এত বড় কেক দেখে আদ্রি খুশিতে খিলখিল করে হাসছে। কেক ডেকোরেশন হয়ে গেলে ড্রয়িং রুমে বসে পড়ে। যাক বাবা, সময়ের আগে সব কাজ শেষ হয়েছে। হ্যাঁ ভাবি, আপনি তো একাই 100। তুমি সাহায্য করেছো বলেই তাড়াতাড়ি হয়েছে। এখন 7টায় সব মেহমান চলে আসলেই হয়। একজন লোক আসলো তাইবার সাথে দেখা করতে। তাকে বসতে বলে হালকা নাস্তা দেয়। সে খেয়ে চলে যায় আর যাওয়ার আগে একটা পেন ড্রাইভ দিয়ে যায়। মাগরিবের আজান দিলে খেজুর ও শরবত খেয়ে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ হলে দেখে আদ্র ও ছেলে মেয়ে খাবার নিয়ে এসেছে। রুমে বসে খেয়ে নেয়। খাওয়া শেষ হলে বাচ্চাদের রেডি করে দেয়। আদ্রি সাদার মধ্যে বারবি ডলের ড্রেস পরে। আজ সবার ড্রেস সাদার মধ্যেই হবে। আদ্র রেডি হয়ে বাচ্চাদের নিয়ে মায়ের ঘরে চলে যায়। তাই এবার ঋতুর জন্য তার মতো শাড়ি কিনে এনেছে। দুই যা একই রকমের শাড়ি পরে সুন্দর করে হেজাব বেঁধে নিচে এলো। আদ্র তাইবাকে রেখে তাকিয়ে আছে। অভির এই কি দশা! হাসান সাহেব ছেলেদের দেখে মুখ চিপে হাসে। কাশি দিয়ে বলে উঠল, এই আমার মেয়েদের দিকে এমন করে তাকাবে না, বদ নজর লাগবে। নিজের নজরে পর্দা দাও। দু ছেলেই চমকে উঠল। ভাই, বাবা কি আমাদের বলল? হ্যাঁ রে, কে দিন আসলো, এখন নিজের বউর দিকে তাকাতে পারবো না? তবে বলতে হবে, আমাদের ঘরের মেয়েগুলোকে এক একটা ডানা কাটে পড়ি লাগছে। হাসান সাহেব তাহমিনা চৌধুরীর দিকে তাকিয়ে থাকলে দুই ভাই বাবার সামনে এসে বসলো। হাসান সাহেব, আপনার বদনজর যেন আমার মায়ের উপর না পড়ে।
তাহমিনা চৌধুরী বাবা ছেলেদের দুষ্টুমি দেখে হাসতে হাসতে বউদের কাছে চলে এলো। হাসান সাহেব ছেলেদের দিকে তাকিয়ে বলে, আমি কখন বদনজর দিলাম? ভেবে দেখো, একটু আগে আমাদেরকে ঠিক এইভাবে টন্ট করেছিলে। তোমরা আর আমি কি এক হলাম? কেন বাবা, তুমি কি তোমার বোর্ড দিকে তাকিয়েছিলে না? আর আমরাও তো আমাদের বোর্ড দিকে ভালোবাসার নজরে তাকিয়েছিলাম, যেটাকে তুমি বদনজর বলে অপমান করলে। হ্যাঁ, আসছে। আমার ভালোবাসাওয়ালা ওই হাসানের বাচ্চা অভি, এখনো তোমার বিয়ে হয়নি, তাই ওভাবে তাকাবে না। এক কাজ করো, এক্ষুনি কাজী ডেকে আনো, কবুল বলে বিয়ে করে নেই। বিয়ে করে খাওয়াবে কি? কোনো বাবার গোডাউনের চাল। বেলি বেগমও রেডি হয়ে আসলো। তাকে সুন্দর লাগছে। প্রভা বেলি বেগমের শাড়ি পরা দেখে খালামণির কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, খালামণি, কাজের মহিলাকে এতটাও মাথায় উঠিও না, কোনোদিন দেখবে সব চুরি করে পালাচ্ছে। তাহমিনা কিছু বলার আগে তাইবা বলে উঠল, কেন প্রভা, যারা কাজ করে তারা কি মানুষ না নাকি? তারা গরিব বলে তোমার বাসায় কাজ করে বলে কি অপরাধ করে ফেলেছে তারা? যাদেরকে তুমি টন করছো, তারা যদি তোমার কাজগুলো না করতো তাহলে তুমি হাতে নেইল পলিশ লাগিয়ে ফ্যাশন করতে পারতে না। আর খালা এই বাড়িতে কোনো কাজের মানুষ না, সম্পর্কের দিক দিয়ে সে আমার শ্বশুরের খালাতো বোন হয়। আর কি কারণে সে আমাদের বাড়িতে থাকেন সেই কথা তোমায় বলতে চাইছি না। আর একটা কথা, আজকে আমরা সবাই খুব খুশি, তাই এমন কোনো কথা বা কাজ করো না যাতে হাসি খুশি থাকা সবার চেহারাটা মলিনের ছাপ লেগে যায়। বেলি বেগম ওদের কথা শুনলেন। তিনি খুশিতে কেঁদে দিল আর মন ভরে দোয়া করলো, সবার ভাগ্যে এমন বউ যেন হয়, তাহলে সংসারে আর অশান্তি আসবে না। আদ্রির সব বন্ধুরা আসলে কেক কাটা হয়। আদ্রি কেক কাটে ভাই আর দাদাকে সাথে নিয়ে। সবাই বসে কেক খাচ্ছে। তখন প্রজেক্টের একটা ভিডিও চালু হলে দেখতে পায় একটা এতিমখানায় কিছু বাচ্চা নতুন পোশাক পরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তাদেরকে নতুন পোশাক ও দুপুরে খাওয়ার জন্য ধন্যবাদ জানায়। সবাই তাইবার দিকে তাকালো। হাসান সাহেব এসে তাইবার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, বাবা, আমাকে না, আমার মেয়েকে মন ভরে দোয়া করেন যেন ওদের মানুষের মতো মানুষ করতে পারি। সবাই তাইবার কাজে প্রশংসা করছে। খাওয়া দাওয়া শেষে রান্নাও প্রশংসা করছে দেখে প্রভার রাগে লাল হচ্ছে। তখন সে একজন মহিলাকে দেখে বলে ফেলে, এগুলো করছে প্রশংসা পাওয়ার জন্য, তা না হলে তো এই সংসারও করতে পারবে না, তখন ছেলেকে নিয়ে বাড়াবাড়ি ঠোকর খাবে। সেই মহিলা জানতে চাইলে বলে তাইবা আদ্রির সৎমা, ছেলেকে নিয়ে আদ্রর সাথে বিয়ে বসেছে। তাইবা সেই দিক দিয়ে যাওয়ার সময় শুনতে পেল। সে বুঝতে পারলো সবাই তাকে নিয়ে এখন আলোচনা করবে, আর এতে বাচ্চার মনে অন্যরকম প্রভাব পড়বে। সবাইকে ডেকে একসাথে করলো। আজ আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি জানি আমার কথা শুনে অনেকে আমাকে ভালো চোখে দেখবে, আবার অনেকেই বাঁকা চোখে। আজ যার জন্মদিন তাকে আমি আমার পেট থেকে জন্ম দিইনি, বলতে পারেন আমি ওর সৎ মা। আদ্র তাবুও বলে এগিয়ে এলো। কি বলছো? প্লিজ আদ্র, বলতে দাও আমায়। আমি চাই না আমার কারণে মানুষ আমার মেয়েকে পিঠ পিছিয়ে উল্টাপাল্টা কথা বলুক। জন্ম না দিয়েও মা হওয়া যায়, এটা আমি মানি। পরে একে একে ওর সাথে এ পর্যন্ত কি কি হয়েছে, কেন আদ্রির বাবার সাথে বিয়ে হলো, আর ও কেন অবলা নারী নয় যে বাড়ি বাড়ি ঠোকর খাবে। প্রভা বুঝে যায় তাইবা ওর কথা শুনছে। তখন একজন এগিয়ে এসে তাইবাকে জড়িয়ে ধরে সরি বলে। সবাই তাইবার প্রশংসা করে হাততালি দেয়। তাহমিনা এগিয়ে এসে তাইবাকে বলে, কেন এই সব বলতে গেলে? তাইবা কোনো কথা না বলে লুকিয়ে বলে দেয় তিনি ভাগ্নির ব্যবহারে কষ্ট পান, আর তাইবার কাছে সরি বলেন। না মা, আজ ওকে বলেছিলাম আমি এমন কোনো কাজ করো না যাতে সবার মন খারাপ হয়, কিন্তু এই মেয়ে তো ভালোভাবে না থাকার পণ করেছে। ঋতুকে অভি দিয়ে আসে। বাচ্চারা ঘুমিয়ে গেলে তাইবা বারান্দায় গিয়ে দাঁড়ায়। আদ্র ঘরে এসে দেখে তাইবা বারান্দায় দাঁড়িয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ দিয়ে দেয়। তবু জানি আজকে তোমার মনটা খারাপ হয়েছে। আমার ঘরে রানীর মন খারাপ করে থাকলে আমিও যে দুর্বল হয়ে পড়ি। কাল মাকে সব বলে প্রভা গিয়ে বাসা থেকে বিদায় করছে। না আদ্র, এখনো সময় হয়নি। ওই কাজে একা না, তোমার খালু আছে। খালামণি মেয়েকে শাসন করতে চাইলে তাকে অনেক অত্যাচার করে, তাই আগে তাকে মুক্ত করতে হবে।
তবে তোমার খালুকে আমার সন্দেহ হয়, তার ছবি আমি দেখেছি কোথায় যেন দেখেছি, আর খুব কাছ থেকে দেখেছি বলে মনে হয়। তারা আর 2 দিন পরেই আসছে। তোমাকে কে বলছে? প্রভার সাথে কথা বলার সময় শুনেছি সে আসছে তোমাকে আমাকে আলাদা করতে। এত সব কিছু জানার পরেও চুপ করে থাকাটা বোকামি। একটা কথা কি জানো, দুশ্মন পার্টি কখন কি করবে বা করছে এটা জেনেও ইঁদুর আর বিড়ালের মতো খেলা করাটাও এক প্রকারের আনন্দ। তাদেরকে আমি এমনি ছেড়ে দেব না। তাদের জন্য অদ্রির মতো ছোট পরীকে কষ্ট পেতে হয়েছে, তাই তো এখন খেলতে খেলতে শাস্তি দেবো তাদেরকে। আমাকে আগের মতো আর বোকা ভেবে ওরা ভুল করছে। আগে বাবার প্রতি বিশ্বাস রেখে রাজের প্রতি কোনো সন্দেহ করিনি আমি, তবে এখন আমি সতর্ক। আপনি চাইলেও আমায় ছাড়তে পারবেন না। আমি আমার বাচ্চাদের প্রচুর ভালোবাসি, আর ওদের জন্য আমরা এক হয়েছি। আমি যেমন ওদেরকে ভালোবাসি ঠিক ততটা আপনাকেও ভালোবেসেছি, আর কোনো ডাইনির জন্য ভালোবাসা হারাতে পারবো না আমি। বাবা, এত ভালোবাসা আগে জানতাম না। তবে প্রত্যেককে একটা ধন্যবাদ দিতেই হয়। এর জন্য জানতে তো পারলাম আমার বউ আমাকে ভালোবাসে। আমি তো মনে করেছিলাম তার সব ভালোবাসা বাচ্চা আর শ্বশুর শাশুড়ি আর দেবরের জন্য। বারান্দায় দুজন দুজনার সাথে মিশে আছে। একসময় তাইবাকে কোলে করে ঘরে নিয়ে এলো আর পার করলো ভালোবাসার একটি রাত। আদ্র বুকে মাথা রেখে বলে ওঠে, খুব ভালো করেছেন। এই ছোট্ট রুমটা একটা খাট বিছিয়ে না হলে কি যে হতো। আমি অনেক আগে থেকে প্ল্যান করে রুমটা করেছি। ভাবতাম বাচ্চা হলে এক বিছানায় থাকাটা কষ্টকর। এখন তো বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, ওদেরকে আলাদা রুমের ব্যবস্থা করতে হবে। এখন না, আরো কিছুদিন যাক। মাত্র কয়েক মাস আগে মেয়েটা সুস্থ হয়েছে। এই ঘরে রেখে ওদেরকে আলাদা আলাদা থাকার অভ্যেস করে নিই। হুম। 2 দিন পরে প্রভার বাবা মা এসে হাজির হলো। তামিরা চৌধুরী অবাক হয়ে ছোট বোনকে দেখছে। হাজারবার বলেও যে বোনকে তিনি বাংলাদেশে আসার জন্য রাজি করাতে পারেনি, সেই বোন তার সামনে দাঁড়িয়ে আছে। তানু, বোন আমার, আমি মনে হয় স্বপ্ন দেখছি, তুই আমার সামনে। না বাবু, তুমি আমাকেই দেখছো। বলে জড়িয়ে ধরলো। বোনের জামাইকে ভেতরে বসালো। এদিকে তাই এবার দেখে তারা চলে এসেছে, তাই সবার জন্য নাস্তা ও কফি নিয়ে এলো। খালামণি আর খালু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের আদ্রর বউ। দুজনেই সালামের উত্তর দিল। তাই এবার তাদেরকে নাস্তা এগিয়ে দিল। তাই 2 ছেলে জয় বিজয় চুপ করে বসেছিল। তাই এবার তাদের সাথে পরিচিত হলো। ভাবির সাথে কিছুক্ষণ কথা বলার পর থেকে 2 ভাইয়ের এই ভাবিকে ভীষণ ভালো লাগলো। সবাই হালকা নাস্তা করে রুমে এলো ফ্রেশ হতে। জয় ভাইয়া, ভাবিকে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো রে বিজয়। আমাদের সাথে কত সুন্দর করে কথা বলল, অথচ আমাদের আপু কখনো আমাদের দেখতে পারে না। বাড়িতে থাকলে সারাদিন ধমকের মধ্যে রাখে। দরজায় টোকা দিয়ে ডেকে উঠল। জয় বিজয় তোমাদের হলো, আসো নিচে সবাই বসে আছে খাবার নিয়ে। নিচে এসে দেখে ওদের ড্যাড বোনকে জড়িয়ে ধরে বসে আছে। 2 ভাইয়ের মুখ বেঁকিয়ে টেবিলের কাছে এসে দাঁড়ালো। তাই এবার তাড়া দিয়ে তাদেরকে বসালো। খালামণি ও জাহিদ সাহেব আসলো। তারা খেতে বসে দেখলো সব তাদের পছন্দের খাবার। 2 ভাই খাবার মুখে নিয়ে বুঝলো খাবার খেয়ে খুব সুস্বাদু হয়েছে। ভাবি, খাবার খুব মজা হয়েছে। কে রেঁধেছে? কে আবার রাঁধবে? তোমাদের ভাবি বোনে রেঁধেছে। ভাবিমণি, তুমি কিভাবে জানলে আমরা এইসব খাবার খাই? তখন তাই এবার জাহিদ সাহেবের দিকে তাকিয়ে বলে, আমি অনেক কিছুই বুঝতে ও জানতে পারি জয় বিজয়। জাহিদ সাহেব আসার পর থেকে হিসাব মিলাতে পারছে না এই মেয়েকে সে কোথায় দেখেছে। মনে হচ্ছে খুব কাছ থেকে দেখেছে। সে কোনো মতে খেয়ে ড্রয়িং রুমে বসলো। সবার খাবারের শেষ হলে তাই এবার খালাকে নিয়ে খেতে বসে। বেলি বেগম মাঝে মাঝে ভাবে, মেয়েটা তো ভালো দেখি হয়তো আল্লাহ ওর কপালে আমার মতো দুঃখ লিখেছিল, তবে ওর দুঃখ দূর করার মানুষটা সময় থাকতে চলে এলো। কিন্তু আমারটা, কিছু কিছু মানুষকে অন্ধবিশ্বাস করা ঠিক নয়। আজ লেখাপড়া জানা থাকলে নিজের সম্পদ অন্য কেউ নিতে পারতো না, আর না পারতো আমাকে বাড়ি থেকে বের করতে। একবারও কি আমাকে তোমাদের মনে পড়ে না? তুমি না হয় পরের ছেলে, আমি তোমার সংসারে ঝামেলা ছিলাম। আমার সন্তানেরা, ওরা কি আমাকে ভুলে গেল? আজ 7টা বছর হলো তোমাদের আশায় আছি। ভাবি এই বুঝি আসবে আমার সন্তান আর বলবে যা হয়েছে ভুলে যাও, চলো বাড়ি, আজ থেকে আমাদের সাথে থাকবে। আহা, কাদের জন্য এই মন এত ব্যাকুল হয়ে আজকাল? কেন তাকে আজ দেখলাম মাকে ভুলে সেই আগের মতো মেয়েদের নিয়েই আসিস। চরিত্রহীন বাবা চরিত্রহীন ছেলে হয়েই দেখালি। মায়ের একটাও গুণ পেলি না।
ভাই বোন। বেলি বেগম ছিলেন হাসান সাহেবের খালাতো বোন। তার সংসার ছিল সুখে ভরপুর, এক ছেলে এক মেয়ে নিয়ে ভালোই কাটছিল দিন। দিন দিন ছেলেমেয়েরা বড় হচ্ছে আর কেমন যেন পাল্টে যেতে লাগলো। তাদের কাছে তাদের মা ওল্ড মডেল লাগে। তার স্বামী রফিকও অফিসের পিএর সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়। সে প্রতিবাদ করলে তখন তাকে প্রচুর মারে। ছেলেমেয়েরাও তার বাবার পক্ষে কথা বলে। একদিন সেই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর তাকে মন চাইলে থাকতে বলে। যখন সে জানায় এই বাড়ির অফিস সব তার, তাহলে সে কেন যাবে, তখন রফিক জানায় এই সব কিছু বেলি বেগমের কাছ থেকে লিখে নিয়েছে, তাই থাকতে হলে মুখ বন্ধ করে বাড়ির এক কোনায় পড়ে থাকবে। এতটা অসম্মান নিয়ে তিনি আর সে সংসারে থাকেনি, তাই তো আল্লাহ তার বিচার করবে বলে সেই মুহূর্তে চলে আসে। কাছের কারো কাছে না গিয়ে একমাত্র খালার কাছে চলে আসে। বাবা মা মারা যাবার পরে একটাই খালা ছিল শেষ ভরসা। তখন সে চৌধুরী বাড়িতে আসে দেখে খালারও অবস্থা খারাপ। হাসান সাহেবের সাথে কথা বলে এখানেই থেকে যান। হাসান সাহেব বলেছিল বেলি বেগম চাইলে তার স্বামীর বিরুদ্ধে কেস করতে পারে, তাতে সে না করে দেয়। আমি আমার আল্লাহকে বিশ্বাস করে বিচার দিয়ে রাখলাম, দুদিন আগে বা পরে ঠিকই বিচার পাবো। তার জোর করে কারো মনের ঘরে জায়গা করতে চায় না। সেই থেকে তিনি আশায় আছে স্বামী না আসুক, তার সন্তানেরা এসে তাকে দেখবে। খালা কোথায় হারালে? খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাই এবার খেয়াল করে খালা আজকাল কেমন মন খারাপ করে থাকে। হয়তো প্রভার কথা শুনে নিজেকে ছোট মনে করছে। খাবার শেষে তাকে বিশ্রাম নিতে বলে ঘরে পাঠিয়ে দেয়। এদিকে সব কাজ শেষ হলে বাচ্চাদের দুপুরে ভাত ঘুম পাড়িয়ে বেলি খালার ঘরে যায়। দেখে সে ছেলে মেয়ের ছবিতে হাত বুলিয়ে কাঁদছে। খালা তিনি চমকে তাকালেন। দেখে তাই এবার তাড়াতাড়ি চোখের পানি মুছে জানতে চান কোনো কাজ করতে হবে কিনা। না খালা, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। তার পাশে বসে হাতের উপরে হাত রাখলো। খালা, আমি জানি আপনার মন খারাপ, প্রভার কথায় মন খারাপ করে থাকবেন না। আমরা আপনাকে প্রচুর ভালোবাসি। না আম্মা, আমি ওই তার ছেঁড়া মেয়ের জন্য মন খারাপ করে রাখিনি। ওই মেয়ে আমাকে বললে আমি এই বাড়ির কাজের মেয়ে হয়ে যাব না। এটা আমার খালা রূপে ছোট মায়ের বাড়ি, সেই হিসেবে আমার বাপের বাড়ি। আর বাপের বাড়িতে কেউ আমাকে অসম্মান করেনি, তাহলে কেন আমি মন খারাপ করে রাখবো? আমার মন অন্য কারণে। আমাকে কি বলা যাবে? হ্যাঁ বলবো, তুমি আমার বুদ্ধিমতী আম্মা, ঠিক আমার মনটা ভালো করে দেবে। আজকাল হাঁটতে গিয়েছিলাম, তখন পানি নিতে ভুলে যাই। দেখে দোকান থেকে পানি নিয়ে আসতে নিলে দেখি আমার ছেলেকে একটা মেয়ের সাথে। আমার প্রথম সন্তান, ওকে নিয়ে এত কষ্ট করেছি, সেই ছেলেও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাই তো আমি ওদের সুখের পথে বাধা হয়ে না দাঁড়িয়ে চলে এসেছি। 7 বছর পরে আবার মানিককে দেখেও একটু ছুঁয়ে দিতে পারিনি। তাই সন্তান যত খারাপ হোক না কেন, মায়ের মন সন্তানের মুখ দেখলেই ভুলে যায়। আমি ওদের না দেখেই ভালো ছিলাম, একটু দেখে আমার এত কষ্ট লাগছে কেন? বলে হু হু করে কেঁদে দিল। তাই এবার পানি খাওয়ালো, তারপর তাকে শান্ত করে একটু বিশ্রাম নিতে বলে চলে এলো। কোথায় ছিলে? বেলি খালার ঘরে। কেন, খালার শরীর খারাপ? না, মন খারাপ। কেন, কি হয়েছে? আজ খালা তার ছেলেকে দেখেছে, তাই মনটা খারাপ। সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তাই এবার তাদের জন্য নাস্তা নিয়ে এলো। দুবোন পাশাপাশি বসেছে, দুই ভাইও একসাথে। সেখানে প্রভা গিয়ে তার ড্যাডের কাঁধে মাথা রেখে কথা শুনছে। আদ্রি আসে, এসে দাদুকে তার সূরা মুখস্থ হয়েছে শোনালো। দাদু ভাই এদিকে আসো বলে তানজিলা কাছে টানে। তোমাকে এই ছোড়া কে শিখিয়েছে? কেন, ছোট দাদু মা শিখিয়েছে। তাই? হ্যাঁ মা, আরো অনেক সূরা শিখিয়েছে। তা তোমার মা আর কি কি শিখিয়েছে? আমাকে বলো একটু শুনি। ও খালামণি, মা আমাকে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, ছোটদের সাথে কি করতে হয় সব শিখিয়েছে। আমার স্কুলে বন্ধুদের মায়েরা আমার মার কাছ থেকে জেনে যায় কি করলে বাচ্চারা ভালো থাকবে, কথা শুনবে। জানো ছোট দাদু, মাকে তো সবাই সুপার লেডি ডাকে। প্রভা তাই এবার প্রশংসা করা শুনে ভালো লাগলো না, তাই ড্যাডকে
কথা আছে বলে সেখান থেকে নিয়ে এলো। ড্যাড, দেখলো তো এই মেয়ের পাওয়ার? কেউ ওর বদনাম করতে চায় না। এখন কি করে একে আমরা রাস্তা থেকে সরাবো? হুম, ওকে এইভাবে না, অন্যভাবে সরাতে হবে। ওর এক্স হাজবেন্ড কোনখানে আছে? নতুন জেলখানা হয়েছে না কেরানীগঞ্জের ওইখানে, আমি দেখা করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না কাকে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, এখন যখন আমি এসেছি তাহলে ওই মেয়েকে এই ঘর থেকে বিদায় করে তবেই যাব। তোমার মাকে বলে দিয়েছি ওই মেয়ের প্রতিটা কাজে দোষ ধরে কথা শোনাতে। তাহলে একদিক দিয়ে সংসারে অশান্তি আসলে সবার মনে তার জন্য বিষে উঠবে। দুপুর 12টার দিকে মিরাজ কল করে জানায় তার বউকে নিয়ে হাসপাতালে এসেছে। তাই এবার শাশুড়িকে বলে হাসপাতালে চলে যায়। বুবু, তোমার ছেলের বউ কোথায় গেল? আর বলিস না রে, ওর ভাবির ভাই আছে যে এখানে থাকে, আর আজ ওই ছেলের বোর বাচ্চা হবে, তাই তাইবা হাসপাতালে গেল। বুবু, ওই ছেলেটা তো ওর এক্স হাজবেন্ডের ভাই, তাই না? তাহলে তোমার বউ কেন ওদের সাথে এখনো মিশে? এভাবে বলিস না, ছেলেটা তাইবার জন্য অনেক করেছে, তাছাড়া আমরা ছাড়া আর ওর কোনো আপনজন নেই, আমাদের খুব মান্য করে। আমিও যেতাম, এখন বাড়িতে বাচ্চাদের রেখে যেতে পারছি না, তাছাড়া তাইবা বাচ্চাদের নিতে না করেছে। তুমি দেখছি ছেলের বউকে মাথায় করে রেখেছো, ওর কোনো দোষ দেখছো না। বাড়িতে মেহমান রেখে বাড়ির বউ জনসেবা করতে বাইরে চলে যায়। আগে যদি বুঝতে পারতাম তাহলে কখনো আসতাম না। নিজেকে কেমন পরপর মনে হচ্ছে। তাহমিনা চৌধুরী কেমন পিট পিট করে ছোট বোনের দিকে তাকিয়ে থাকলো। বাড়িতে পা রাখতে না রাখতে খালামণি আমার সামনে এগিয়ে এলো। বৌমা কেমন মানুষ তুমি বলো তো? বাড়িতে মেহমান রেখে কেউ বাড়ির বাইরে যায়? তোমরা এই ফালতু কারণে তোমার খালুর কাছে আমি ছোট হয়ে গেলাম। এত বছর পর এই বাড়িতে আসলাম, কোথায় আমার জামাইকে আদর যত্ন করে খাওয়াবে তা না করে মানব সেবা করতে চলে গেল। এখন তুমি এই পরিবারের বউ হয়ে এই পরিবারের লোকদের সাথে যোগাযোগ করো কি করে? সমাজের মানুষ শুনলে সিসি করবে। সবাই বসেছিল তানজিলার কথা, এখন পুরো পরিবেশ কেমন নীরব হয়ে গেল। তাই নাকি খালামণি? খালুজান যে এতটা অমানবিক আগে জানতাম না তো। খালুজানের কথা শুনে মনে হয় মানবতার দরদি। এখন আমি না থাকাতে আপনাকে কথা শোনাচ্ছে, শুনে অবাক হলাম আমি। তো বলেন, আর কি কি বলেছে আমার সম্পর্কে? তানজিলা অবাক হয়ে তাকিয়ে দেখছে তাইবাকে। তিনি যতটা ক্ষোভ নিয়ে কথা বলছে ঠিক ততটা মিলিয়ে গেল। খালামণি, আপনি একটা মেয়ে হয়ে আরো একটা অসহায় মেয়ের এই সময় সমস্যাটা বোঝেন তো? আর আরো একটা কথা, মনে কষ্ট নিয়েন না। আমরা মানুষ, ময়না পাখি না যে কারো শিখিয়ে দেয়া কথা বলবো। একবার ভেবে দেখবেন আমি খারাপ কিছু বলেছি কিনা। সে আর কারো সাথে কথা না বলে উপরে চলে এলো। জাহিদ সাহেব তাই এবার কথা শুনে রাগে লাল হচ্ছে। আদ্র একটু পর এসে দেখে সবাই চুপ হয়ে আছে। কিছু কি হয়েছে? সব এমন নীরব হয়ে আছো কেন? কি আর হবে? আদ্র তোমার বউ বাড়িতে মেহমান রেখে মানব সেবা করতে যায়, আবার বললে কথা শোনায়। খালামণি, আমরা তাই এবার জীবনে আসার আগে ওই পরিবারের লোকগুলো এসছে, তাই ওদের ভালো মন্দের সব কিছুতেই ওকে ছুটে যেতে হয়। তাই বলে সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ও যদি ওর দায়িত্ব পালন না করে তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি যতটুকু চিনি তাই এবার এমন মেয়ে না। কিছু বলে থাকলে মনে কষ্ট নিও না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। 3-4 দিন হলো তানজিলা বেগম এসেছে, অথচ তিনি তাই এবার প্রতিটা কাজে দোষ ধরে কথা শোনাচ্ছে। জাহিদ ও প্রভাব বাহিরে বের হয়ে তানজিলা বেগমকে সাথে করে নিয়ে যায়। আসবো খালামণি? তানজিলা দেখে তাইবা দাঁড়িয়ে আছে। এসো। তাইবা হাতে করে কফি নিয়ে এলো। আসেন খালামণি, আপনার সাথে বসে একটু আড্ডা দিতে চলে এলাম। দেখো তাইবা, আমি তোমাকে দেখলেই রাগ লাগে। তুমি সব কথায় আমার দোষ ধরো না, তাই আপাতত আমার সাথে কথা বলো না। কেন খালামণি? আমাকে আপনি দেখতে পারেন না কেন? নাকি না দেখার অভিনয় করতে গিয়ে যদি ধরা পড়ে যান সেই জন্যই খালু আবার আপনাকে মারবে? তুমি কি বলছো উল্টাপাল্টা কথা? আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি, তাই না? আমি সবটা জানি কেন আপনারা এখানে এসেছেন। আমি এটাও জানি এখন খালু আর প্রভু আমার এক্স হাজবেন্ডের সাথে দেখা করতে গেছে, যাতে তারা আমার ছেলেকে সরিয়ে আমাকে পাগল করে আদ্র জীবন থেকে সরিয়ে আপনার মেয়েকে প্রবেশ করাতে পারে। খালামণি, আমি কিন্তু আগের মতো বোকা নেই। ন্যাড়া একবারই বেল তলায় যায়, তাই আপনারা শত চেষ্টা করেও আদ্র জীবন থেকে আমায় সরাতে পারবেন না। কেন এত অত্যাচারিত হয়েও পড়ে আছেন ওই সংসারে?
আপনার দুর্বলতাকে পুঁজি করে খালু দিনের পর দিন তার অন্যায় আবদার পূরণ করে গেছে। একবার প্রতিবাদ করে দেখেন, আমরা আপনার সাথে আছি তো। তোমার কি মনে হয় প্রতিবাদ করিনি? যতবার চেষ্টা করেছি ঠিক ততবারই মুখ থুবড়ে পড়েছি। ওদের অত্যাচার সহ্য করতে করতে এখন আমি নিজেকে মানুষ হিসেবে মানতেই পারি না। তুমি যখন সব জানো তাই বলছি, ওর বাবা মেয়ের মুখ খারাপ, যা বলে তাই করে। ঠিক বলেছেন, ওরা যা বলে তাই করে। এখনো সময় আছে, আপনি একবার প্রতিবাদ করুন, আমাদের সবাইকে আপনার পাশে পাবেন। বলে উঠে চলে যেতে নিলে আবারও ঘুরে দাঁড়ালো। আরেকটা কথা আপনাকে জানানো হয়নি, যে স্বামীর কাছে এত অত্যাচারিত হয়েও পড়ে আছেন, যদি শোনেন সেই স্বামী আপনাকে রেখে অন্য নারীকে বিয়ে করে সুখে আছে। তানজিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাই এবার চলে গেছে দেখে দৌড়ে ওদের রুমে গেল। তাই ওবা, তুমি এগুলা কি বললে? আমাকে খুলে বলো। খালামণি, আপনি একটু শান্ত হয়ে বসেন, আমি বলছি আপনাকে সবটা। খালুকে ছবিতে দেখে আমি মনে করতে পারছিলাম না তাকে কোথায় দেখেছি। যখন কাছ থেকে দেখলাম তখন মনে পড়লো তাকে আমি লিলি আন্টির বাড়িতে দেখেছি। লিলি আন্টি আমাদের বাড়ির পাশে রোডে থাকে, তিনি একটা স্কুলে পড়ান। তাছাড়া অস্ট্রেলিয়াতে তার অনেক জায়গা জমি আছে, আর তাদের যে কোম্পানিটা আছে সেটা খালুই দেখাশোনা করে। তাদের কোম্পানির নাম কি ঝিলিকলেনি? হ্যাঁ খালামণি। তানজিলা বেগম ধপাস করে বসে পড়ে। সেখানে নতুন কোম্পানি খুলেছি, তাই এখানে একটু সময় দিচ্ছি। একবার কোম্পানি দাঁড়ালে কাজ কমে যাবে। হুম। আহ, যাই আমাকে তুমি এভাবে ঠকালে। চোখের পানি মুছে। এবার আর না, আজ বাসায় এসো পড়ে তোমাকে বোঝাবো এই তানজিলা তোমাকে কি করতে পারে। এতদিন ভালোবাসি বলে তোমার সব অত্যাচার সয়েছি, এখন দেখব তোমার হৃদয় জুড়ে তোমার প্রতি আমার ভালোবাসার প্রতি আছে শুধু ঘৃণা। এখন না খালামণি, লিলি আন্টি কাল আসছে এখানে, তখন দেখবে কি হয়। তোমাকে এতদিন যতটা অত্যাচার করেছে খালু, এখন থেকে তার সাথে এর থেকেও বেশি হবে। বাবা মেয়ে আজ খুব আনন্দে আছে। তারা যা করতে চেয়েছে তাই হবে। রাজ রাজি হয়েছে ছেলেকে নিয়ে সে বিদেশে চলে যাবে। তাকে বিদেশে পাঠানোর দায়িত্ব জাহিদ সাহেবের। এইসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তাই এবার তাদের আনন্দিত হতে দেখে ভাবছে মানুষ ধ্বংস হওয়ার আগে কত কিছুই করে। সবাই বসে আড্ডা দিচ্ছে, তখন বেলি বেগম আসলেন পাশের বাসা থেকে। খালা, কি খবর ওইদিকে? আর বলো না মিসেস রহমান, যে মারটা মারলো না, এতে মিস্টার রহমানের জীবনের শিক্ষা হয়েছে। ঠিক বলেছেন খালা, প্রত্যেকটা নারী পুরুষের চোখে পর্দা থাকা উচিত, হোক না সে বিবাহিত কিংবা অবিবাহিত। চোখে পর্দা থাকে না বলে ঘরে বউ রেখে বাহিরে সুখ খুঁজে বেড়ায়, অথচ তাদের বউ তাদেরকে কতটা ভালোবাসে সেটা বোঝেই না তারা। প্রভা আদ্রর দিকে তাকিয়েছিল, তাই এবার কথা সে তার ড্যাডের দিকে তাকায়। মামুনি, তোমার জন্য আজ একটা জিনিস এনেছি, চলো, আমার ঘরে রাখা আছে। বলে মেয়েকে নিয়ে চলে গেল। বুঝি না ড্যাড, তার মেয়েকে নিয়ে এতটা আহ্লাদিপনা কেন করে? মা, কি হয়েছে তোমার? দুপুরের পর থেকে কেমন যেন হয়ে গেছ। জয়, তুমি কি খেয়াল করেছো? মা হয়তো কেঁদেছে, তার চোখ দুটো ফুলে আছে। জয় বিজয়, তোমাদের দুই ভাইকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। এবার আমি হয়তো তোমাদের সাথে কানাডায় যেতে পারবো না। তোমরা মন দিয়ে পড়ালেখা করবে। বড় হয়ে যদি মন চায় তোমরা ড্যাডের সাথে থাকো বা আলাদা থাকো, সেটা তোমাদের ইচ্ছে। দুই ছেলে মায়ের পায়ের কাছে বসে পড়ে। কেন মা, আজ এই সিদ্ধান্ত নিলে আরও আগে নিলে না কেন? তাহলে এতগুলো বছর তার অত্যাচার সইতে হতো না। আর আমরা এতটা ছোট নই যে মায়ের ফুলে ওঠা চোখ দেখে বুঝবে না আমাদের মা আমাদের ড্যাডের সাথে কতটা সুখে আছে। তানজিলা বেগম ছেলেদের কথা শুনে কেঁদে দিল। তোমরা হ্যাঁ মা, আমরা তোমার প্রতিবাদ করার আশায় ছিলাম, তবে আমরা খুশি এত বছর পরে ওই লোকটার মায়াজাল থেকে বের হতে পেরেছ। মিরাজ বউ বাচ্চাকে নিয়ে আশায় আসে, তাই দুদিন পরেই আকিকা দিবে বলে ঠিক করে। মিষ্টি নিয়ে চৌধুরী বাড়ি আসে, ভাতিজাকে কোলে তুলে নেয়। তাহমিনা ও তানজিলা দু বোন একসাথে বসা ছিল, দুজনকে সালাম দিয়ে সোফাতে বসে। মামুনি, এই আন্টিকে তো চিনলাম না। আপনার চেহারার সাথে মিল আছে। আমি ভুল না করলে সে আপনার বোন, তাই না? হ্যাঁ বাবা, ও তানজিলা, আমার ছোট বোন, কানাডায় থেকে বেড়াতে এসেছে। ও, তাহলে তো ভালোই হলো, আমি একসাথে দুটি মামুনিকে পেয়েছি। ছেলেটা কথাবার্তা শুনে বোঝালো আসলেই ছেলেটার মনটা অনেক ভালো।
তো মামুনিরা, আপনার ভাইয়ের আকিকা সবাই চলে আসবেন। তাই এবার আদ্রর সাথে কথা হলো, দুপুরে খেয়ে চলে গেল। সন্ধ্যাবেলা জাহিদ ও প্রভা একসাথে বসে মোবাইলে কি যেন করছে আর সবাই বসে কথা বলছে। তখনই দরজা দিয়ে লিলি প্রবেশ করলো। লিলিকে দেখে প্রভা ও জাহিদ দুজনেই দাঁড়িয়ে গেল আর নিজেদের অজান্তে মুখ থেকে বের হলো লিলির নাম। লিলি এসে সোফাতে বসলো। সবাই তার দিকে তাকিয়ে আছে। হাসান সাহেব বুঝতে পারছেন না কে এই বিদেশি মহিলা। বলা নেই কওয়া নেই বাড়িতে এসে বসে পড়লো। আপনাকে তো চিনলাম না, কে আপনি আর কাকে চান? জাহিদ, বলো তো কে আমি আর কি আমার পরিচয়? চুপ করে থেকো না। তুমি দেবে না কি আমি আমার পরিচয় দেব? যদি আমি দেই তাহলে তুমি কথা বলার অবস্থায় থাকবে না। লিলির কথা শুনে জাহিদ সাহেব এসির মধ্যেই ঘামতে শুরু করলো। নীলি, তুমি এখানে? ও তাই তো, আমি কেন বাংলাদেশে? তাহলে তুমি কেন এখানে? তোমাকে তো কানাডায় থাকার কথা ছিল। আর কেন অন্যায় করছো যে তোতলাচ্ছ? তানজিলা বেগম শান্ত চোখে জাহিদ সাহেবের দিকে তাকিয়ে আছে। যাই, কে এই মেয়ে? আর কি সম্পর্ক তোমাদের সাথে? তুমি রুমে যাও, আমি লিলির সাথে কথা বলে আসছি। কেন আমার সামনে বলা যায় না? কোন গোপন সম্পর্ক আছে? আর তুমি কিছু কথা ভুলে যাও, তাই মনে করে দিচ্ছি। অবাক করলে। যাই, তুমি এটা তোমার বাড়ি পাওনি যে ধমক দিয়ে রুমে পাঠিয়ে তোমরা পরক্রিয়া সম্পর্ক মানিয়ে নেবে। তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানি না? এটা তো বুঝতে পেরেছ। আমরা লিলি সম্পর্কে জানতে পেরেছি বলে আজ সে বাংলাদেশে। তোমাকে ভালোবাসি বলে এতদিন সব অত্যাচার সহ্য করেছি। তোমার বাবা মেয়ে মিলে আমার জীবনটা বিষাদে তুলেছ। কি কমতি ছিল আমার ভালোবাসায় যে আরও একটা বিয়ে করতে হলো? তবে ভেবো না আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না। এত বছরের সব অত্যাচার, আমাকে ঠকানোর হিসাব তোমাকে দিতে হবে। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। জাহিদ, তুমি আর তোমার মেয়ে আমাকে বলেছিলে তোমার স্ত্রী মারা গেছে, তাই আমাকে বিয়ে করতে চাও। এখন দেখছি সে জীবিত এবং আমার সাথে দাঁড়িয়ে আছে। আমার সাথে এত বড় প্রতারণা করার আগে একবারও মনে হয়নি সত্য প্রকাশ হলে তোমার কি হাল হবে? বাংলাদেশে তোমার প্রথম স্ত্রী, আর অস্ট্রেলিয়াতে আমি, আর কানাডায় তোমার ভাইরা মিলে তোমাকে এমন শিক্ষা দেবে না। জীবনে পাপ করার আগে 10 বার ভাববে। যখন তাবু আমাকে তোমার কথা বলল আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরে ভিডিও কল করলে আমি তোমাকে দেখে সত্যিই অবাক হয়েছি। একটা মানুষ কতটা মুখোশধারী হতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। আর এই মেয়েটা কি সুন্দর ড্যাডের সাথে মিলে আমাকে মিথ্যা বলেছে। একবারও মুখ কাঁপলো না এটা বলতে আমার মা বেঁচে নেই। লিলি আন্টি আমাদের শ্রদ্ধেয় খালুজানের মতো চরিত্রবান হয়েছে। তার মেয়ে কানাডায় থাকাকালীন কত ছেলের সাথে তার বেড শেয়ার করার সম্পর্ক আছে সেটা তোমাকে বলে শেষ করা যাবে না। শেষে কি করলো জানো? তারা বাবা মেয়ে প্ল্যান করে এই বাড়িতে আসে যাতে আমায় সরিয়ে আদ্র জীবনে আসতে পারে। তামিনা চৌধুরী কথা শুনে বলে উঠল, কি বলো এসব তাইয়বা? জি মা, আমি যা বলছি সবটাই সত্যি বলছি। পরে একে একে সবকিছু বলল। ছি প্রভা, ছি। জাহিদ, তোমরা এত খারাপ? তোমাদের জন্য আমাদের ছোট্ট অদ্রিক কতটা কষ্ট আর আঘাত পেয়েছে শুধুমাত্র তুমি অদ্রিকে পছন্দ করো বলে। আরে পছন্দ ছিল যখন, তাহলে এতগুলো ছেলের সাথে সম্পর্কে জড়ালে কেন? আমাদের মুরব্বীরা ঠিকই বলতেন চরিত্রহীন ব্যক্তি প্রেমে পড়ে বারবার। তোমাদের না দেখলে তো জানতামই না। তুমি কি ভেবেছো আদ্রর জীবন থেকে এত সহজে আমায় তাড়াতে পারবে? রাজ আমায় ভালোবাসেনি বলে তাকে ধরে রাখার চেষ্টা করিনি আমি, কিন্তু আদ্র নতুন করে নিজে ভালোবেসেছে, আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তাই তাকে অন্য কেউ কেড়ে নেবে, আমি বেঁচে থাকতে সেটা হবে না। আমার জীবনে নতুন করে আর কারো কারণে কোনো সমস্যা হবে আর আমি বসে বসে দেখবো সেটা? খালামণি, কি করবো ওদের সাথে? তাইও বা, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। জায়েদকে তার পাপের শাস্তি দেব। তাকে বোঝাবো নারীর দুর্বলতা না, ভালোবাসতে শিখালাম, এখন মন ভরে ঘৃণা করতে শিখিয়ে যাব।
একটু পরেই পুলিশ আসে, জাহিদও তার মেয়েকে নিয়ে যেতে। তানু, তুমি কেমন মা? নিজের সন্তানকে পুলিশের কাছে দিতে চাইছো? মায়েরা তো সন্তানের ছায়া হয়ে থাকে, অথচ তুমি। মা হওয়ার আগে আমি একজন নারী, তাই এক নারী হিসেবে তোমার মেয়েকে শাস্তি দিতে চাচ্ছি। তাতে যদি আমার মাতৃত্বর প্রশ্ন ওঠে, আমি মাথা পেতে নেব। তবে সমস্ত নারীদের কাছে আমাকে মাথা নত করতে হবে না। কতবার বলেছি, মেয়েকে অতিরিক্ত রাগ না করলে সেই জিনিস পাওয়া জেদ। ডাক্তার দেখাও, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু না, তুমি সেই দিন আমাকে ডিভোর্সের ভয় দেখিয়েছিলে, মেয়েদের কাছ থেকে দূরে রাখবে বলেছিলে। যাও, আজ তোমার ইচ্ছে পূরণ করলাম। এতদিন পাপ করেছো, সেটার হিসাব করো জেলখানাতে। তুমি সব দিক থেকে বিপদে পড়ে গেছো যাই। তোমার ভাইরা তোমার সাথে আর থাকবে না। তারা ভাবতে পারেনি তোমার ভালো মানুষের আড়ালে এতটা জঘন্য একটা রূপ আছে। মম, তুমি আমাকে জেলে পাঠাতে পারো না, আমি তোমার মেয়ে। সত্যি কি তুমি আমার মেয়ে? আমার যতটুকু মনে পড়ে তোমার মম তো মারা গেছে, আর সেই জন্য তোমার ড্যাডের বিয়ে সাক্ষী হয়েছো। তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে তোমার ড্যাড এতটাও খারাপ কাজ করতে পারতো না। তোমার পাপ কাজ চাপা মাটি তোমার ড্যাড দিয়েছে, আর তুমি তার কাজের। এখন জেলখানাতে গিয়ে পাপের শাস্তি ভোগ করো, একজন ভালো মানুষ হিসেবে ফিরে এসো। আমি তবেই তোমাকে মেনে নিব। কিন্তু তোমার ড্যাডকে এই জীবনে কখনো ক্ষমা করতে পারবো না। তার সাথে আমার সংসার জীবন এখানেই শেষ। ওদেরকে পুলিশ নিয়ে গেল। প্রভাকে নিয়ে যাওয়ার সময় খুব চিৎকার করে তাইয়েবাকে হুমকি দিচ্ছে, আর এদিকে তাইয়েবা ছেলে মেয়েকে খাবার খাওয়াচ্ছে। তানজিলা বেগম কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। দুই ছেলে মার কাছে যায়। তারা বুঝতে পারে এত বছর এত ভালোবাসার পরেও তাদের ডেড মমকে সেই ভালোবাসার মূল্য না দিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে গেছে সব সময়। তাই তো সে যতই ঘৃণা করে, বললেই কি ঘৃণা করা যায়? তাবু, আমি কি তোমার খালার সাথে কথা বলবো? সে হয়তো আমাকে ভুল বুঝছে। না লিলি, আমি তোমাকে ভুল বুঝিনি। এখানে তোমার কোনো দোষ নেই। আমরা দুজনে এই ধোঁকাবাজকে ভালোবেসে গেছি, অথচ সে আমাদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করে নাই। আপু, যদি একটিবার বুঝতে পারতাম তাহলে হয়তো আমার কারণে আপনাকে এতটা কষ্ট পেতে হতো না। প্রথমে জাহিদ আমাকে বিয়ে কথা বললে আমি না করি, তখন প্রভা আমাকে বলে তার মম হঠাৎ করে মারা যাওয়াতে সে খুব কষ্টে আছে আর আমাকে মম রূপে দেখতে চায়। তাই সে দুটো ছেলে আছে, সে কথাও বলে না, আরও আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয়। আমিও এক সময় ভাবলাম বিয়ে যখন করেছি তাহলে নিয়ে নেই, হয়তো আপনার আল্লাহ চান কি আমি আগে বাড়ি। আজ মিরাজের ছেলের আকিকা, তাই তাইয়েবা সবাইকে নিয়ে মিরাজের ফ্ল্যাটে এসে পড়ে। ছেলেরা সবাই বাইরের কাজ দেখছে, আর মেয়েরা ভেতরের কাজ। মিরাজের বউ পায়েল ছেলের নাম রাখলো মেনহাজুল আহমেদ মিলন। তাদের বাড়িতে দুজন ভাড়াটিয়া ছিল, তাদেরকেও দাওয়াত করা হয়েছে। তারা খাওয়া দাওয়া করে বসে বাকি সবার সাথে কথা বলছে। তখন বেলি খালা আর তাইয়েবা সবার জন্য পায়েস নিয়ে এলো। সবার হাতে পায়েসের বাটি তুলে দিচ্ছে, একে একে দিয়ে যাচ্ছে। তখন একটা ছেলের হাতে বাটি তুলে দিতে নিয়ে দেখে তার ছেলে, সাথে সাথে বাটিটা হাত থেকে পড়ে যায়। ছেলেটি দাঁড়িয়ে মা বলে ডেকে ওঠে। বেলিখালা কতক্ষণ তাকিয়ে থেকে জ্ঞান হারায়। আদ্র কাছে ছিল তাই ধরে ফেলে। 1 ঘন্টা পরে খালার জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সবাইকে দেখতে পান। খালা, এখন আপনার কেমন লাগছে? আম্মা, আমি এই রুমে একটা ছেলেকে দেখেছি। সে কি আছে নাকি চলে গেছে? মা, তাকিয়ে দেখে তার ছেলে রাতুল দাঁড়িয়ে আছে। রাতুল দৌড়ে মার পায়ের কাছে আসলো। মা, মাগো, আমাকে তুমি ক্ষমা করো। আমরা তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি। তুমি আসার পরে আমরা সবাই বুঝতে পারি। আর 7 বছর হলো আমরা তোমাকে খুঁজছি। তুমি বাড়ি থেকে চলে আসার 1 সপ্তাহ পরেই আমি বাড়ি থেকে চলে আসি। বাবা বাড়িতে থাকার মতো পরিবেশ রাখিনি। প্রতি রাতে তার দ্বিতীয় স্ত্রীর বন্ধুরা বাড়িতে পার্টি, মদ, নাচ করতেই থাকতো। বললে বলতো মডার্ন হতে, তাই তো রাফাকে নিয়েই বাড়ি ছাড়ি। আমরা বাড়ি ছেড়ে আসার সময় বাবা একবারও আমাদের আটকায়নি।
তোমাকে কত জায়গায় খুঁজেছি, পাইনি। আর আমরা একবারও বুঝতে পারিনি তুমি তোমার ছোট মার বাড়িতে থাকবে। এখানে আমি একটা ছোট কোম্পানিতে সামান্য বেতনের চাকরি করি। রাফাকে একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিয়েছি, ভালোই আছে। আমিও গত বছর বিয়ে করেছি। মেয়েরা গরিব হলেও খুব ভালো। ও একটা স্কুলে চাকরি করে। রাফাকে বিয়ে দেওয়ার আগে বাবার সাথে আমাদের ঝগড়া হয়। তোমাকে খুঁজে বের করতে বলে ওই দিন তোমাকে মিথ্যে বলেছিল যে তোমার সমস্ত সম্পত্তি তার নামে। এখনও সম্পূর্ণ জায়গা জমি তোমার নামে আছে। সে তোমাকে খুঁজে পেলে আটকে রেখে সব কিছু লিখে নেবে নিজের নামে। মা, তুমি আমাদের উপর অভিমান করে হারিয়ে গেলে। এত খুঁজেছি, তারপরও পাইনি। প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি আর বলছি যেন মরার আগে একবার তোমার দেখা পাই। মা বাবা যখন ওই মেয়ের সাথে সম্পর্ক করে আমাদের বলেছে তারা ভালো বন্ধু। একবারও বুঝতে পারিনি সে বিয়ে করে ঘরে আনবে। তুমি আমাদের সাথে কথা না বলে চলে এলে। বাবা এত বড় অন্যায় করবে আমরা স্বপ্নেও ভাবিনি। আমি জানতাম রাতুল রফিক এমনটা করবে। রাতে ঘুমালে ওই মেয়েকে নিয়ে কথা বলতো। একদিন নেশা করে এসে তখনই জানতে পারি ওই মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। ফিহাকে আমি বলেছিলাম তোমার সাথে তোমার স্যারের সম্পর্ক আছে, তখন আমার কাছে অস্বীকার করেছে। ঘরের সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না দেখে তাইয়েবা বেলি বেগমের হাতে হাত রেখে চোখের ইশারায় ছেলের মাথায় হাত রাখতে বললেন। বেলি বেগম ছেলের মাথায় হাত দিয়ে কেঁদে দিল। রাতুল বাবা, আমার বুকে আয়, তোদেরকে একবার বুকে নিয়ে এই বুকটা একটু ঠান্ডা করি। মা ছেলের কান্নায় পরিবেশ ভারী হয়ে গেল। একটু পরেই রাফা আসলো তার স্বামীকে নিলয়কে নিয়ে। এসেই মায়ের পায়ের কাছে বসে পড়ে বেলি বেগম মেয়েকে ধরে বসেন। মেয়ে তার গর্ভবতী, 6 মাস চলছে। রাজবোনের স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল। বেলি বেগম সবাইকে নিয়ে চৌধুরী বাড়িতে এসে পড়ে। ওইখানে ছোট বাচ্চা, তাছাড়া ছোট ফ্ল্যাট আর মানুষ বেশি, তাই হাসান সাহেব সবাইকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। মা, তুমি আমার সাথে আমার ছোট ঘরেই থাকবে। দরকার নেই সে সম্পত্তির, যার জন্য রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। না রাতুল, আমি রফিককে আমার সম্পদ ভোগ করতে দিব না। প্রয়োজনে দান করে দিব, তারপরও না। তাই বাবা, আপনি তো আমাদের অবলা নারীদের দিশারি, তাই বলুন তো ওই লোকটাকে কিভাবে শাস্তি দিতে পারি? আর কিভাবে দেব খালা? সমস্ত কিছু কেড়ে নিন, তাহলেই তো খেলা শেষ। একটা কথা না বললেই নয়। বেলি আপা তাইয়েবা আসার পরেই আমরা প্রতিবাদী হয়ে গেছি। আসলে আমাদের সাহসের অভাব ছিল। ওকে দেখে ভয়ে দূর হয়ে গেছে, তাই তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি। একটু খেয়াল করলে দেখা যাবে কম বেশি প্রায় পরিবারে এমন ভুক্তভোগী নারী পুরুষ আছে। ঠিক বলেছ খালামণি, অন্যায় যে করে সে ভুলেই যায় তার উপরে একজন আছে, সমস্ত কাজের হিসেব নেবেন তিনি। আচ্ছা তাইয়েবা, পরশু জাহিদও প্রভাকে কোর্টে উঠাবে। তুমি সব প্রমাণ সাথে করে নিয়ে যেও, ঠিক আছে? কোর্টে জাহিদের 7 বছর কারাবাস হয়। লিলির দেওয়া মামলাতে আরও 4 বছরের জেল, মোট 11 বছরের জেল হয়। প্রভার 3 বছরের সাজা হয়। প্রভা চিৎকার করে কেঁদে ওঠে। মম, তুমি এমনটা করতে পারো না। এবাকে মারার জন্য তেড়ে গেল। তাইয়েবা, তুমি আমার কাছ থেকে আমার আদ্রকে কেড়ে নিয়েছো। আমি আজ তোমাকে মেরেই ফেলবো। আদ্র এত সময় চুপ ছিল, আর ধৈর্য ধারণ করতে না পেরে উঠে দুগালে দুটো থাপ্পড় দিয়ে দিল। অনেক সহ্য তোমার এই অসভ্য আচরণ। আর না, তুমি ভাবলে কি করে আমি তোমার মতো এমন মেয়েকে বিয়ে করব? তুমি ভালোবাসতে জানোই না। আমি কারো কর্তৃপক্ষের সাথে কথা বলে তোমার চিকিৎসা করাবো, কারণ তোমার ভেতরে ভুল কাজের অনুশোচনা নেই। তানু, তুমি এই কেসটা তুলে নাও, আমাদের দুজনকে ক্ষমা করে দাও। জাহিদ, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আজ তোমার জায়গায় আমি হলে তুমি কি করতে? তানজিলা ছেলেদের নিয়ে চলে গেল। তার ছুটি শেষ হয়ে গিয়েছে, এখন ছেলেদেরকে নিজেদের মতো করে মানুষ করতে হবে। আজ রাতুল এসেছে মাকে নিতে, সাথে ওর স্ত্রী হেনা এসেছে। বাড়িতে এসে হেনা আদ্রিকে দেখে অবাক হয়।
আরে অদ্রি, সোনা তুমি এখানে যে, এটা কি তোমাদের বাড়ি? হ্যালো মিস, আসসালামু আলাইকুম। আপনি এখানে? হ্যাঁ, এটা আমার বাড়ি। ড্রয়িং রুমে সবাই আসে দেখে রাতুল আর ওর স্ত্রীকে তায়েবা হেনাকে দেখে কুশল বিনিময় করে। সবাই বসে কথা বলছে। হাসান মামা, আমি আজ মাকে নিতে এসেছি। ও যেতে চাইলে আমি না করব না। এতদিন আমার বোনটা ওর ছেলেমেয়ের জন্য কেঁদেছে, আজ ওর ছেলে সংসারে যাবে, আমি খুব খুশি। 7টা বছর ধরে তোমাদের কাছে পাওয়ার জন্য প্রতিদিন রাতে ছবি দেখে কাঁদতো, আজ সেই দিন এসেছে ওর ছেলে মেয়ের কাছে যাওয়ার। ভাইজান, আমি রফিকের বিরুদ্ধে মামলা করব। আমি এতদিন ভাবতাম আমাকে তাড়িয়েছে তো কি হয়েছে, বাচ্চারা তো আছে। এখন দেখি বাচ্চারা ওর কাছে নেই, তাহলে আমি কেন ওকে শাস্তি না দিয়ে ছেড়ে দেব? ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, তোমরা কোনো চিন্তা করো না। না মামা, আমাদের দরকার নেই বাবার সাথে ঝামেলা করার। আমি চাই না ওই সম্পদ। না রাতুল, ওই সম্পদ তোমার বাবার না, আমার নানার। তাই তোমার বাবার মতো একজন লোককে ছেড়ে দিতে পারি না। দুদিন পরেই বেলি বেগম তার বাড়িতে পা দেয়। দারোয়ান দেখে সালাম দিয়ে কেঁদে দেয়। খালা, আপনি আইসেন? আপনার জনি আমি জানি না, খালু তো কেবা জানি হইয়া গেছে। তয় আপনি আইসেন, সব ঠিক হইব। তুমি চিন্তা করো না, বাদল আজ থেকে এইখানে তোমার খালাকেই দেখবে। বাড়ির ভেতরে গিয়ে দেখে যাচ্ছে তাই অবস্থা। রাতে মনে হয় পার্টি করেছে। বেলি বেগম কাজের মেয়ে কুসুমকে দিয়ে সবাইকে ডেকে তুলল। রফিক ও ফিহা এবং সব বন্ধুরা উঠে আসে, দেখে বেলি বেগম সোফাতে বসে আছে, পায়ের ওপর পা দিয়ে বসে খবরের কাগজ পড়ছে। রফিক বেবি, এই বেলি আন্টি এখানে এসেছে কেন? আর তার সাহস কত আমাদের ঘুম থেকে উঠায়? বেলি, তুমি আবার এখানে এসেছো কেন? তখন না জেদ দেখে চলে গেছো। বুঝছি, কোথাও কাজ করে খেতে পারছো না, তাই সাহায্য চেতে এসেছো। তবে ভালো হয়েছে এসেছো, তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও হাওয়া হয়ে গিয়েছিল তুমি। রফিক, যাও, তোমার বেবিকে কোলে নিয়ে 8 ঘন্টার মধ্যে আমার বাড়ি ছাড়বে। তা না হলে আমি তোমাকে কি যে করব সেটা দুজনে ভাবতে পারবে না। বেলি, তোমার সাহস কত বড়, আমার সামনে ফিয়ার সাথে এইভাবে কথা বলো? আজ তোমাকে। বলে থাপ্পড় দিতে নেয়, তার ওই হাত বেলি বেগম ধরে ফেলে। রফিক, এখনো আমাকে অবলা ভাবছো? যে মারতে চলে এসছো, মারার আগে একটু আশেপাশে দেখো। দেখে তার ছেলে মেয়ে, হাসান সাহেব সহ তার পরিবারের সবাই। তারা সবাই এসে ড্রয়িং রুমে বসে পড়ে। হাসান সাহেব বলে ওঠে, রফিক, এই যে আমরা বসলাম, এবার দেখি তুমি কতটা মারতে পারো আমার বোনকে। রফিক ভয় পেয়ে গেল, কোনো কথা বলছে না, সবার মুখের দিক চেয়ে চেয়ে দেখছে। রফিক বেবি, তুমি পুলিশ ডেকে আনো, ওদেরকে এই বাসা থেকে বের করে দাও। আমি আমার বাড়িতে কোনো ঝামেলা চাই না। বেলি বেগম ফিহার সামনে এগিয়ে গেলেন। কি বললি? আমি এই বাড়ির ঝামেলা? বলে চুলের মুঠি ধরে একটা পর একটা থাপ্পড় মারতে থাকলো। রফিক বা অন্য কেউ এসে বেলি বেগমকে আটকাচ্ছে না। আজ বেলি বেগম নিজের মধ্যে নেই। ফিহাকে মেরে রফিক সাহেবের সামনে যান, পরে কিছু একটা ভেবে ঘরের ভেতরে গিয়ে একটা লাঠি নিয়ে আসে। এসে সেই লাঠি দিয়ে রফিককে মারতে লাগলো। ফিহার বন্ধুরা রফিককে মারতে দেখে ভয় এক জায়গাতে জড়ো হয়ে আছে, হাঁপাতে হাঁপাতে সোফায় বসে পড়ে। তাই বাম্মা, তোমার দেখা দেখে আমিও দিলাম শয়তানের শরীর কয়েক ঘ। ইস, আমার যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। আমাদের আমলে আমার স্বামীকে বড় মনে করতাম, শত অত্যাচারের পরও আমাদের মুখে ফাটতো না। আমরা ভাবতাম আমরা মহিলা মানুষ, তাদের হুকুমের দাস। কিন্তু তোমাকে দেখে বুঝেছি, একটু প্রতিবাদী হলে সংসারের সুখটা অন্য কেউ কেড়ে নিতে পারে না। রফিক, তোমাকে আমি মাফ করতে পারবো না, কিন্তু তুমি এই বাড়ি থেকে আমার সন্তানদের চলে যেতে বাধ্য করেছো। তাই তো তোমার বুড়ো বয়সে মুভৃতি ছোটাতে চলে এসছি। লজ্জা করলো না মেয়ের বয়সে মেয়ের সাথে নষ্টামি করতে? আমাদের প্রথম সন্তান বেঁচে থাকলে এই মেয়ের থেকে বড় হতো। আর নটকি, তুই একটা ছোট্ট মেয়ে হয়ে বাপের বয়সের লোকের সাথে বিয়ে বসছিস। ও তার আরও একটা সত্যি কথা বলি, তো রফিক বেবিকে দেখেই আম্মা,
ওই ভিডিওটা দেখান ফিহা রফিককে বেবিকে। তাইবা হাসতে হাসতে ওর মোবাইলটা টিভিতে কানেক্ট করে, দেখে ফিহা ওর প্রেমিকের বুকের মাঝে শুয়ে আছে। শাহিন, তুমি আমাকে কবে বিয়ে করছো? আর ভালো লাগছে না ওই বুইড়া বেটার সাথে থাকতে। জান, তুমি কবে ওর সম্পত্তি লিখে নেবে? তাহলেই তো আমরা বিয়ে করতে পারি। ওর প্রথম ব্যাটাকে খুঁজে পাচ্ছে না, পেলে আটকে রেখে নাকি সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার নামে করে দেবে। দোয়া করো যেন ওই বুড়ি তাড়াতাড়ি খুঁজে পায়, তাহলে আমাদের দুজনের দূরে থেকে যে ত্যাগ স্বীকার করছি সেটা পুষিয়ে যাবে। রফিক পাগলা ষাঁড়ের মতো ফুসফুস করছে। শাহিনকে দেখে দৌড়ে গিয়ে মারতে থাকে। শাহিনও কয়েক ঘা দেয় শফিককে। দুজনের মারামারির মাঝে পুলিশ আসে, সবাইকে ধরে নিয়ে যায়। বেলি, আমাকে তুমি... চুপ, আর একটা কথাও না। আমি তোমার মতো লোকের কাছ থেকে একটা কথাও শুনতে চাই না। আদ্ররা বেলি বেগমের বাড়িতে দুদিন ধরে বনানীতে চলে এলো। রাতুল বউকে নিয়ে মিরপুর নিজেদের বাড়ি চলে যায়। বেলি বেগম আসার সময় তাহমিনা চৌধুরী ও তায়েবাকে ধরে অনেক কান্নাকাটি করলেন। আম্মা, তুমি মাঝে মাঝে এই মেয়েকে দেখতে আসবা। তোমাকে না দেখলে আমার ভিতরে এত সাহস আসতো না। তুমি আমাকে মতো মেয়েদের জন্য আশার আলো। আসবো খালা, তোমাকে ভুলতে পারবো না, তাই প্রতি মাসে একবার করে তোমায় এসে দেখে যাব। 6 মাস হলো সব ঝামেলা মিটে গেছে। তাইবা আজ সবার পছন্দের খাবার রান্না করছে। আজ তার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী। হেনা এসে বলে, ভাবি, একটা মেয়ে তোমার সাথে দেখা করতে চায়। তাইবা রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়, দেখে একটা মেয়ে। আমায় খুঁজছেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আমি অদ্রির সাথে দেখা করতে চাই। কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আমি অদ্রির মা। আমি এসেছি অদ্রির সাথে দেখা করতে। জানি আমার মেয়েটা এখানে ভালো নেই। সৎ মা যে সংসার থাকে সেখানে কোনো বাচ্চা ভালো থাকতে পারে না। তাই এইবার আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আর আরও একটা কথা, আপনাকে ঠিক চিনলাম না। কে আপনি? আদ্রদের কোনো... বসেন, তারপরে আমি আমার পরিচয় দিই। এরই মাঝে সবাই ড্রয়িং রুমে এসে পড়ে। তাহমিনা চৌধুরীর নীলাশাকে দেখে এগিয়ে আসেন। তুমি এখানে কেন নীলাশা? তোমার সাহস হলো কি করে এই বাড়িতে পা রাখার? কেন মা, আমি এই বাড়িতে আসতে পারি না? আমি আমার মেয়ের কাছে এসেছি। এখানে আমার মেয়ে খুব কষ্টে আছে, তাই তাকে সাথে করে নিয়ে যাব। সত্যি তোমার সাহসের তারিফ করতে হয়। আজ আসছো মেয়ের খোঁজ নিতে? কোথায় ছিলে এতদিন? মনে পড়েনি মেয়ের কথা? যখন সিঁড়ি দিয়ে ফেলে চলে গিয়েছিলে তখন মনে হয়নি মেয়ে বেঁচে আছে কিনা মরে গেল? আজ খুব মমতা দেখাতে চলে এলে, তা কি মনে করে চৌধুরী বাড়িতে পা দিয়েছো? আর কার জীবনটা নষ্ট করতে এসেছো? তাহমিনা চৌধুরী চিৎকার করে কথাগুলো বলে অস্থির হয়ে পড়লেন। তাই এবার তাড়াতাড়ি করে তাকে বসালেন, তাকে শান্ত থাকতে বললেন। মা, আমি দেখছি এই ডাইনিকে। এদের জ্বালায় দুটো দিন শান্তিতে থাকতে পারছি না। খালি আমার জামাই না হলে মেয়ে ছেলেকে নিয়ে টানাটানি করতে আসে। এই যে ম্যাডাম, বলেন তো আপনি এখন কোথা থেকে উদয় হলেন? আর উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ, আমি আমার মেয়েকে নিতে এসেছি। এখানে কোনো ঝামেলা করতে চাই না। তুমি আমার ছোট হবে, তাই তুমি করে বলি। অদ্রিকে একটু ডেকে দাও তো। অদ্রি, অদ্রি, অদ্রি। দাঁড়ান ম্যাডাম, এত অস্থির হবেন না। অদ্রি আপনার সাথে দেখা করবে না। আমি চাই না আপনাকে দেখে আমার মেয়ে কষ্ট পাক। আর আজ আমরা সবাই খুব খুশির একটা মুহূর্ত কাটাবো, তাই যেতে পারেন এখন। ও, তুমি তাহলে সেই মেয়ে যাকে আদ্র একটা ছেলে সহ বিয়ে করেছে? আমি চলে যাওয়াতে এতটা পরিবর্তন হয়ে গেছে, ভাবতে অবাক লাগে। শেষে কিনা এক বাচ্চার মাকে বিয়ে করতে হলো। নীলাশা, তুমি এখানে আর আমার বউয়ের সাথে বাজে কথা বলছো কেন? তুমি ওকে সৎমা বলে খোঁটা দিচ্ছ। আর তুমি যে কাজটা করেছিলে সেটা বুঝি আপন মায়ের কাজ ছিল? তা কেন এসেছে এখানে? আমি চাই না আমার মেয়ে তোমাকে দেখে ও নোংরা অতীতের কথা মনে পড়ে দুঃখী হয়ে যাক। আদ্র, তুমি আমার জায়গায় এত সহজে ওই মেয়েকে দিয়ে দিলে? আমি আমার ভুল বুঝতে পারছি, তাই তো তোমার কাছে ফিরে এলাম। কিন্তু এসে দেখে তুমি বিয়ে করেছো, তাই ভাবলাম তোমাকে না পাই অন্তত আমার ভালোবাসার চিহ্ন অদ্রিকে নিয়ে না হয় আমি থাকবো। আসলে নিরাশা, অদ্রি আমাদের ভালোবাসার চিহ্ন। ভালোবাসার চিহ্ন ঠিক আছে,
সে শুধুমাত্র আমার একার। অদ্রি তোমার কেউ না। এখন এখান থেকে যাও। তুমি বললেই হবে না আদ্র, আমি অদ্রির সাথে দেখা না করে যাব না। আদ্র রাগের চোটে নীলাশাকে টেনে বাসা থেকে বের করে দিল। দারোয়ানকে বলেছে আজকের পর থেকে এই মহিলা যাতে এই বাড়িতে না আসে। আদ্র, আমি তোমাকে দেখে নেব, আমার মেয়ের কাছ থেকে আমাকে দূরে রাখতে পারবে না। বাসার পরিবেশ থমথমে দেখে আদ্র সবাইকে ধমক দিল। এই তোমরা রোজ যেভাবে চলতে সেভাবে চলো। ওই মেয়ের কথা মাথা থেকে বের করে দাও। সবাই ভেবে দেখে আসলেই তো যাকে আমরা আমাদের জীবন থেকে বের করে দিয়েছি তাকে নিয়ে ভাবার সময় নেই। আগের মতো সবার মাঝে প্রাণ ফিরে এলো। বাচ্চাদের নিয়ে হইচই করে বিবাহবার্ষিকী পালন করলো বুড়ো দম্পতি। দুদিন পরের ঘটনা, সবাই দুপুরের খাবার খাচ্ছে, তখন পুলিশ আসে। হ্যালো মিস্টার আদ্র, আপনার নামে অভিযোগ আছে। বলেন, আমি কি করেছি আর কে করেছে এই অভিযোগ? আপনি মিস নীলাশাকে তার মেয়ের সাথে দেখা করতে দেননি, তাই তিনি কোর্টে অদ্রির কার্ডেসটি চেয়েছে। 3 দিন পরে আপনাকে কোর্টে রেখেছে। সময় মতো চলে আসবেন। আমরা জুনিয়র অদ্রিকে আমাদের সাথে নিয়ে যাব, যাতে আপনি ভয় দেখিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে বয়ান দিতে না পারেন। আদ্রর মাথায় আকাশ ভেঙে পড়ল। তাই এবার এগিয়ে স্বামীকে ধরে বসালো। আপনি একটু শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। অফিসার, আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করব যে আপনি তো নীলাশার লোক হতে পারেন? তাই আমি আগে উকিলের সাথে কথা বলবো। তার দরকার হবে না। আমরা জুনিয়র অদ্রিকে নিয়ে কমিশনের বাড়ি যাব। এই 2 দিন সে ওখানেই থাকবে। ঠিক আছে, আমি আগে পুলিশ কমিশনারের সাথে কথা বলবো। ওকে, আমাদের সমস্যা নেই, আপনি কথা বলে দেখতে পারেন। তাই এবার কমিশনারের সাথে কথা বলে শেষ করলো। আদ্র, অদ্রি এই 2 দিন কমিশনারের বাসায় থাকবে। আমরা কেউ এই 2 দিন ওর সাথে যোগাযোগ করতে পারবো না। এই কথা শুনে আদ্র ক্ষেপে যায়। সে কিছুতেই আদ্রিকে যেতে দেবে না। আদ্রিকে পুলিশ নিতে গেলে আদ্রি কোথাও যাবে না বলে কান্নাকাটি শুরু করে দেয়। শেষে তাইবা অনেক বুঝিয়ে যেতে রাজি করায়। আদ্রিকে নিয়ে চলে গেলে তাইবা গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওর দেখা দেখি সবাই কাঁদে। মীর আপু আপু করে কেঁদে বাইরে দৌড়ে যায়। বোনকে না পেয়ে গেটের সামনে কাঁদতে থাকে। তাইবা মোবাইল বেজে ওঠে। তখন একটা লোক জানায় আদ্রি কমিশনারের বাসায় এসেছে। নায়িকার রূপ, তোমার কাজ এই বাড়ির উপরে নজর রাখা। দেখবে কে কে আসে, পারলে প্রত্যেকের ছবি আমাদের কাছে পাঠাবে। আর তোমাকে নীলাশার ছবি দিয়েছি, তুমি দেখো ওই মেয়ে যেন কমিশনারের বাড়ি যায়, সাথে সাথে জানাবে। তাহলে রাত দিনের কোনো কথা চিন্তা করবে না। রাত 2টার দিকে নীলাশা কমিশনারের বাড়ি যায় আদ্রির সাথে দেখা করতে। রূপ তাইয়েবাকে কল করে জানায় তাহমিনাকে মীরের পাশে বসে থাকতে বলে আদ্রকে নিয়ে কমিশনারের বাড়ি ছুটে। এদিকে নীলাশা কিছুতেই আদ্রিকে ছুতে পারছে না। মেয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। কমিশনার অবাক, কোনো মাকে দেখে বাচ্চা এতটা কাঁদতে পারে? মিস, আপনাকে দেখে আপনার বাচ্চা এমন করছে কেন? আপনি যেভাবে বলছেন আমি সেভাবে জুনিয়রকে এনে দিয়েছি, অথচ মেয়ে আপনাকে ছুঁয়ে আদর করতে দেয় না। আরে কমিশনার সাহেব, হয়েছে কি, এতদিন দূরে ছিলাম তো তাই এমন করছে। না আঙ্কেল, এই আন্টি ভালো না, আমাকে হিট করে সে পালিয়ে গিয়েছে। তখন আমি অনেক দিন হাসপাতালে ছিলাম। আমি আমার মায়ের কাছে যাব। আমার ভাই আমার জন্য কাঁদছে, আমি ওখানে থাকবো না। তুমি এই বেড আন্টিকে এখান থেকে যেতে বলো। অত্রি, তুমি চুপ করো, আর একটা কথাও বলবে না। আসো আমার কাছে, আমি তোমার সাথে কথা বলবো। কি কথা বলবে নীলাশা, আমাদের সামনে বলো, আমরাও শুনি। কমিশনারের তাইয়েবাকে দেখে ঘাবড়ে গেল। কিছু বলতে চাইলে তাইয়েবা হাত দিয়ে না করে। কি বলেন তো নীলাশা? যত সব পুরনো প্রথা ফলো করে এসেছেন আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে আলাদা করতে। আর কমিশনার সাহেব, আপনি কি বলেছিলেন অদ্রি আপনার বাসায় থাকবে, দুপক্ষের কারো অনুমতি থাকবে না দেখা করার? তো এখন কত পকেটে গেছে যার জন্য রুল ভাঙলেন আপনি? আপনি কি ভেবেছেন আমি ধরতে পারবো না কোনটা আইন আর কোনটা টাকার কথা? অদ্রি মামুনি, চলো বাসায় যাই, ভাই খুব কাঁদছে, এখানে থাকার মতো পরিবেশ নেই। তাইবা, তুমি আমার মেয়েকে এভাবে নিয়ে যেতে পারো না। আমি কি পারি আর কি পারি না তা হয়তো আপনার ধারণা নেই। যাক, সে কথা, সব কথার জবাব কোর্টে দেব।
আদ্রি তাই এবার হাত ধরে বাড়ির বাইরে চলে গেল। আদ্র নীলাশার দিকে রাগী নজরে তাকিয়ে চলে গেল। আজ কোর্টে সবাই এসেছে। জজের সামনে নীলাশা কেঁদে কেঁদে তার মেয়েকে চাইছে। উকিল সাহেব জজের সামনে বলে ওঠে, মাই লর্ড, এই লোক পরকীয়াতে লিপ্ত হয়ে আমার মক্কেলকে ডিভোর্স করতে বাধ্য হয়েছে। মিস নীলাশা যদি তাকে ডিভোর্স না দেয় তাহলে তাকে মেরে ফেলবে, সেই ভয় দেখায়। মিস নীলাশা ভয়ের চোটে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তিনি মনে করেছেন জীবনে বেঁচে থাকলে মেয়েকে আবারও ফিরে পাবেন। আজ মিস নীলাশা তার মেয়েকে ফিরে পেতে চায়, আর আপনি পারবেন এক মায়ের বুক ভরে দিতে। তাই এবার দাঁড়িয়ে কিছু বলতে চায়। জজ তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে বলে, মাই লর্ড, আমি বেশি সময় নেব না। এই সমস্ত নাটক দেখতে একদমই ভালো লাগছে না। এখানে যতক্ষণ থাকবো আমার মেয়ের মনে অন্যরকম প্রভাব পড়বে। আমি আপনাকে কিছু দেখাতে চাই। বলে একটা পেন ড্রাইভ দিল। প্রজেক্ট চালু করলে দেখা গেল ওই দিনের ফুটেজ, যেদিন নীলাশা আদ্রিকে ফেলে চলে গিয়েছে। আরও দেখায় আবিরের সাথে বিয়ের সংসার। তাই এবার সেই চিঠিটাও দেয় যেটা নীলাশা আদ্রকে দিয়েছিল। সব দেখে জজ রায় দেওয়ার আগে আদ্রির কাছে জানতে চায় সে কার কাছে থাকতে চায়। ভালো আঙ্কেল, আমি তো আমার পাপা মা আর ভাইয়ের কাছে থাকতে চাই। আমি এই ব্যাড আন্টিকে চাই না। জজের রায় অনুযায়ী আদ্রি তাইবা ও আদ্রর কাছে থাকবে। নীলাশা কেসে হেরে কেঁদে দেয়। আদ্র, আমাকে ক্ষমা করে আবারও গ্রহণ করো। আমি তোমাদের ছাড়া থাকতে পারছি না। ভুল বলো নীলাশা। আজ যদি তুমি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা না হারাতে, তাহলে আমাদের কথা তোমার মনেই পড়তো না। যে সুখের আশা আমাদের ছেড়ে চলে গেলে, সেই সুখ তোমার কবল থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। তুমি কি ভেবেছ হঠাৎ করে এসে অদ্রের মা হতে চাইবে আর আমরা তোমাকে মেনে নেব? যে মা নিজের মাসুম মেয়েকে ছেড়ে তার প্রেমিকের কাছে যায় বিলাসিতার জন্য, সেই মার কপালে সুখ টিকে থাকবে না। তাই আজকের পর থেকে কোনোদিন আমাদের সামনে আসবে না। সেই দিনের পরে থেকে কেটে গেল 20 বছর। আজ আদ্রির বিয়ে তার পছন্দের ছেলের সাথে। মীর তার বোনকে খাইয়ে দিচ্ছে আর আদ্র মুখ বাঁকাচ্ছে। আমার আর আদ্রর ভালোবাসার চিহ্ন অদ্র। অনেক দুষ্টু, আর 18 বছর হলে কি হবে? ভাব এমন দেখায় যেন একজন বুড়ো মানুষ। আদ্রি ও মীরের শান্তি নষ্ট করা একটাই নাম অদ্র। হলুদের অনুষ্ঠান শেষে 3 ভাই বোন একসাথে শুয়ে আছে। তাই এবার এসে বাচ্চাদের দেখে যেতে নিলে আদ্র আসে। তাই এবার কাঁধে মাথা রেখে বলে ওঠে, সেদিন তুমি আমার জীবনে না এলে হয়তো আমরা এত সুখী পরিবার হতাম না। আদ্র, আপনি আমার জীবনে এসে আমারও জীবনটা সুখী করে দিয়েছেন। আশার আলো হয়ে এসেছেন। একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে আমাদের মরুভূমির মতো জীবনটা পূর্ণ করেছেন আপনি। না না, তাই এবার ওই দুটো বাচ্চা আমাদের দুজনকে জীবনে একসাথে বেঁধে দিয়েছে। হুম। 2-3 পরিবার মিলে আদ্রির একমাত্র মেয়ে। সবার খুব আদরের। আদিয়ান ও মেহেরের 2 ছেলে, মিরাজেরও 2 ছেলে, রাতুলের 1 ছেলে, রাফার 2 ছেলে, অভির 1 ছেলে। তাহমিনা, বেলি, লাবণ্য বেগম বসে বসে সব ছেলেদের খাটাচ্ছে। সব ছেলেরাও একমাত্র বোনের বিয়েতে খুশি খুশি কাজ করছে। অভি এগিয়ে এসে, মা, তুমি ছেলেগুলোকে এইভাবে খাটাচ্ছ? তো কি করব, এতগুলো ছেলে দেখতে দেখতে আমার চোখ অন্ধ হয়ে গেল। যা ভাগ, একটারও মুরদ নাই একটা মেয়ের জন্ম দেওয়ার। অদ্র এসে দাদির কোলে মাথা রেখে বলে ওঠে, ওহো সুইটি, তোমাদেরই তো লাভ। দুঃখ করবে তো ওই যে বসে আছে না ওল্ড। মুহূর্তে পরিবেশ হাসি খুশিতে ভরে গেল। মেয়েকে বিদায় দেওয়ার পর থেকে আদ্র বেলকনিতে বসে আছে। তাই এবার সব কাজ শেষ করে আদ্রর পাশে বসে তার বুকে মাথা রাখলো। আদ্র তাইবাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। মীর আর অদ্র মা বাবাকে দেখে এগিয়ে এলো। মীর বসলো বাবার পাশে, অদ্র বসলো মায়ের পাশে। সবাই চুপ করে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। মীরের মোবাইলে আদ্রি ভিডিও কল করে এই নীরব মুহূর্তটা উপভোগ করলো। সবাই যেন এক সুতোতেই বাঁধা জীবন।